কি এবার পাহাড়, সমুদ্র না জঙ্গল, ঘোরার মজা দ্বিগুণ হবে যদি থাকে মুখরোচক, আপনাদের সব সময় সফরসঙ্গী। মুখরোচক আপনাদের ভালোবাসায় জড়িয়ে 75 বছর পেরিয়ে। ডিরেক্ট ফ্রম মাইকেল জ্যাকসন and প্রভুদেবা মানসী সিনহা ছিলেন। আমি তো মোটা, সরি আমি তো মোটা, সরি চল রোল রোল। হ্যাঁ এরে অসভ্য দুষ্টু ছেলে, পর্দা ফেলে দিলাম। অতটা কচি বয়স আমার নয় যে যাই যেভাবেই থাকি না কেন লোকের ভাল লাগবে। কি ডেসপারেট খন্না না। ও বাবা প্রজাপতিগুলো সব ভূত ছিল। আমি হেঁটে এদিক ওদিক দেখলাম, নেই। হেঁটে আবার এদিকে এলাম, নেই। আমি ভাবলাম বোধহয় ওদিকে দাঁড়ালে, নেই। ওখানে কিছু একটা আছে এবং আছেই। তারা হয়তো বললেন, তারা চল আজ রাতে তোকে টান দেখাবো। না প্লিজ না, না দয়া করবেন না। তো নিয়ে নিয়েছি। এইটা কি আমার পেছনে কিছু নেই। এই ঠান্ডায় পুরো কনকনে ঠান্ডা একদম শহর জুড়ে, এবং সেইখানে যদি একটা ভূতের গল্প শোনা যায় বেশ ভালোই লাগে। তেমনই আসছে ভানুপ্রিয়া ভূতের হোটেল। তবে এই দুজন মানুষের কাছে তাদের সে ভয়ের থেকে আমরা অনেকটা বেশি হাসবো আমার যা মনে হয়। তো একটু বলো যে তোমরা দুজন যখন ফ্লোরে এবং ভানুপ্রিয়া ভূতের হোটেলের কথা দিয়ে যদি শুরু করি, তখন মানে এই যে আশপাশের মানুষের রিয়াকশনটা কি হয়? তারা কি ভেবেই না যে এবার একটু মজা হবে, একটু খুনসুটি হবে? না, খুব যে মজা খুনসুটি মতো পরিস্থিতি ছিল তাও নয়। এবং যে আমরা যে সবসময় ভয় দেখাবো না এটারও কোনো কারণ নেই, বা হাসাবো না এটারও কোনো কারণ নেই। কিন্তু যেভাবে শুটিংটা করেছি তাতে ওরাও খুব হেসেছে, আমরাও খুব হেসেছি, নিজের ভাগ্যের জন্য, নিয়তি পরিণতি এইসবের জন্য। তবে ভয় পেয়েছি ভাই। মানে আমি বলছি, ধরো লাভা, সকাল থেকে বৃষ্টি, তাৎসহ কুয়াশা, তাতেও আমাদের শুটিং বন্ধ হচ্ছে না, একটু ড্রিজলিং কমছে। একদিন গিয়ে সকালবেলা মনে হলো একটু গরম ওয়াই খেয়ে নি, আজ প্যাক আপ। মানে এত বৃষ্টি হচ্ছিল, মনে করে দেখ সকালবেলা আমি বললাম যে আজ আর হলো না, যাকে বাদ দাও। ও মা হঠাৎ একটু কমে এলো, বললো চলো। তারপরেই দেখলাম লেপের মতো কুয়াশা, সেইখানে রডোডেনড্রন জঙ্গলের মধ্যে, রাস্তা থেকে অনেক দূরে জঙ্গলের মধ্যে শুটিং করতে চলে গেলাম। কন করছে ঠান্ডা, ওপরে কুয়াশা, মাথার ওপর মেঘ, বৃষ্টি, নিচে জল। আমি ব্যক্তিগতভাবে অরিত্রকে জিজ্ঞেস করলাম, অরিত্র বৃষ্টি পড়ছে তো? বললো হ্যাঁ, স্ক্রিপ্টে এখন আমরা ওটা বৃষ্টি করে দিলাম। হ্যাঁ, যে একটা গা ছমছমে বৃষ্টি ওই রকম হচ্ছিল। মানে ওটা আমাদের করতেই বলেছে, মানে কিন্তু তখনও ওই রকম একটা পরিবেশে বিশ্বাসও করে নিলাম যে হ্যাঁ বৃষ্টি হয়, তার মানে তো বৃষ্টির মধ্যে, এবং হলো তাই, এবং করতেই হলো তাই, হয়েও গেল। তবে লাভা একটা জিনিস হয়েছিল, আমি এতক্ষণ মনে পড়লো, আমরা রাত্রিবেলা যখন শুটিং করছি, আমরা গভীর রাত, ওপরের জঙ্গলটা 1:30-2 হবে, 1:30 অবধি শ্যুট করেছি। সেইখানে মানে ভৌতিক পরিবেশ বলবো না, এত ফাঁকা, মানে যে যতটুকু আলো ততটুকু জোন, তো আমরা সেইখানে ভিড় করে রয়েছি। এইবার ধরুন প্রকৃতির ডাকে একটু আলোর বৃত্ত থেকে এটা আমি বেরিয়ে এসে, মানে এইটা আলোর বৃত্ত, আর এইখান থেকে ডার্ক, মানে ডার্ক, সেই ডার্কটা আপনাকে বোঝাতে পারবো না। ওই খানিকটা যত আলোর গ্লেয়ার আসছে, ওই রাস্তা আলো নেই, অন্ধকার, মানে একদম অন্ধকার, যাকে আমরা এখানে শহরে অন্ধকার চিনতে পারি না, ওখানে গেলে অন্ধকারটা চেনা যায়। এবার ওইখানে দাঁড়িয়ে প্রকৃতির ডাকে যখন সাড়া দিয়েছি, তখন মনে হচ্ছে যে সাড়াটা না দিলেও হতো। আমার পেছনে বোধহয় লাইন ধরে কেউ দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে আছে, এবং মাঝে মাঝেই পেছন ফিরে দেখছি। এবং তারপরে যখন আমি ফিরে এসেছি ওই রাস্তাটুকু দিয়ে, তখন তো হেঁটে আসিনি, ছুটে এসেছি। এবং তখন আমার সঙ্গে কার্ল লিউইস থাকলেও হেরে যেত, এত জোরে ছুটে এসেছি। এবং ওখানে একটা অদ্ভুত জিনিস হচ্ছিল, যখন আমরা রাত্রে শ্যুট করছিলাম, ওখানে না বিভিন্ন ধরনের পোকা, প্রায় 1000 কোটি রকমের পোকা, আর তৎসহ প্রজাপতি, বিভিন্ন সাইজের এবং বড় বড়, এবং কি কালারফুল প্রজাপতি রাত্রিবেলা। চিরকাল শুনেছি গরমে প্রজাপতি দেখা যায় ফুলের জন্য, ওই বর্ষায় অত প্রজাপতি কি জানি বাবা, সব চোখেরও তো উৎপাত। ওই প্রজাপতিগুলো সব ভূত ছিল, দেখতে এসেছিল। না ইলিউশন না হলে সব দেখলে পরে ভয় পাবো বলে প্রজাপতি হয়ে এসেছিল। না, জোক ধরেছিল, জোক ওদের ধরেনি, স্বাভাবিক, যাকে ধরার তাকেই ধরেছে, আমায় ধরেছে। এবং আমি সিনটা করার পর রিয়েলাইজ করি আমার হাঁটুর কাছে ঠান্ডা লাগছে। আমি বুঝতেই পেরেছিলাম। তারপর কি দেখি যে একটি ঝরে রয়েছে, না এত বড় হয়ে রয়েছে, তখন নুন দেওয়াতে সেটাকে ছাড়ানো হয় আর কি। বেশ মজা করে ভয় পেয়ে শুটিং হয়েছে যেটা বলার। এবং কাঞ্চনদাকে একটু জিজ্ঞেস করি, কৃষিবি ছিল পুচকে প্রথমবার বোধ হয় বাবার শুটিং এ, প্রথমবার ও আউটডোরে, ওকে বাবার শুটিং এ না, প্রথমবার ও বাইরে নিয়ে যাওয়া হয়েছিল।
বাড়ির লোকেরা খুবই বকাঝকা করেছিল যে এইটুকু বাচ্চাকে ওই ঠান্ডায় নিয়ে যাচ্ছ কেন এন তেন, কিন্তু খুব মজা করেছে, এনজয় করেছে। একদিন আমাদের সৌভাগ্যক্রমে একদিন আমার ছুটি ছিল ওখানে মাঝখানে, তো ওকে নিয়ে আমরা বেড়াতেও গেলাম এবং খুব ভালো, মানে আমার ভানুপ্রিয়া ভূতের হোটেলটা অনেক বছর মনে থাকবে। মেমোরেবল হয়ে থাকবে, তাই তো? আচ্ছা একটু বলো যে ওই ওই ওকে সামলানোটা একটুখানি বলো। আমি দেখছিলাম নানা রকম ছবি মিমিদির কোলে, কখনো নিশ্চয়ই তোমাদের কাছেও অনেকটা সময় নিয়ে। আমার কোলে খুব একটা আসেনি ও। ভয় পেয়েছে না? হ্যাঁ, আমাকে দেখে এরকম গাম্ভীর্যপূর্ণ দৃষ্টিতে তাকাচ্ছিল, আমি খানিকটা একটু ভয় ভয় পেয়ে গেলাম। না, আমার- আমি বাবু আয় না মামা, আচ্ছা চোখটা গোল গোল করে আনা থাক, বুঝলি শ্রীময়, পরে কথা বলবো। হ্যাঁ, ও মিমির সঙ্গে যে মিমির মেয়েটি সঙ্গে থাকে খুব বন্ধুত্ব বুলটি, ওদের সঙ্গে খুব বন্ধুত্ব হয়েছিল, ওদের সঙ্গেই থাকছিল। ও তো হোটেলেই ছিল, আমাদের লোকেশনে খুব একটা যেত না। আমার এক আয়া দিদি হেল্পিং হ্যান্ড সে ছিল, আমার ছেলে আমার সঙ্গে থাকে, সেও ছিল, তো আমরা ওই করে নিয়ে কাটিয়েছি আর কি। আচ্ছা একটু বলো যে দুজনের বন্ধুত্বটা অনেক দিনের, তোমার এবং মানসীদির কথা বলছি, এই বন্ধুত্বের শুরুর সময় থেকে এবং এখন পর্যন্ত এই যে এতগুলো দিন ইন্ডাস্ট্রিতে একটা ভালো বন্ধুত্ব রয়ে গেছে, সেইটা দুজনের ক্ষেত্রে কিরকম লাগে, বা একটু যদি বলো যে দুজনের প্রথম আলাপটা, শুরুটা। কবে হয়েছিল আমার আমারও মনে নেই, আমারও মনে নেই দিন আমাদের থিয়েটারেই আলাপ, মানে ও আমার একটা নাটক দেখতে এসেছিল, তারপর সেখানে ওদের হাসছিস কেন এরকম শয়তান? খুব ভালো অভিনেত্রী, এটা নিয়ে কোনো মানে আপনারা এখন যে মানসী সিনহাকে দেখেন, আমার মনে হয় একটা রেঞ্জ অবধি দেখেন। ভানুপ্রিয়া ভূতের হোটেলে অন্য রেঞ্জের দেখবেন, কিন্তু আমাদের করতে হয়, কিছু ইচ্ছে না থাকলে উপায় নেই, আমরা প্রফেশনালস করতে হয়, কিন্তু ওর রেঞ্জটা অনেক বেটার, অনেক বড়। মানে আমি থিয়েটারে যে যে চরিত্রকে দেখেছিলাম তখন সত্যি একজন গুণমুগ্ধ দর্শক হিসেবে ওর সঙ্গে প্রথম আলাপ হয়। ওই সময় আলাপ হয়, তারপর আমরা বুঝতে পারি যে আমরা অনেকদিন ধরে নাটক তো দেখাই হচ্ছে, ওরও ছোটবেলার অনেক নাটক আমি দেখেছি। এবং আমরা অনেক ফর্মে একসঙ্গে কাজ করেছি, আমরা যাত্রা করেছি একসঙ্গে, আমরা সিনেমা, সিরিয়াল, ওয়েব সিরিজ তো করেছি। এবং আমার মনে হয় তাতে কি হয় জানেন, একটা অ্যান্টেনা ম্যাচের দরকার পড়ে আমার মনে হয়। অভিনেতা অভিনেত্রী, ভালো অভিনেতা অভিনেত্রীর সঙ্গে একটা অ্যান্টেনা ম্যাচের দরকার পড়ে। তার জন্য 20টা রিহার্সালের দরকার পড়বে না, 15খানা ইয়ের দরকার পড়বে না, ওয়ার্কশপেরও দরকার পড়ে না। 2-3বার নিজেদের মধ্যে সংলাপ পড়াপড়ি করলেই এটা কথা আছে না, হা বললে হাওড়া বোঝে। হ্যাঁ, সেইটা হয়ে যায়। এবং সেইটা আমাদের ভানুপ্রিয়া ভূতের হোটেলে আমি আর ও বলে শুধু নয়, মানে আমি, ও, আমাদের সবাই, উজান, অনামিকা দি, সবার তালমেল সবার সঙ্গেই এতটা সুন্দর হয়েছিল যাতে আমাদের পরবর্তীকালে কোনো অসুবিধা হয়নি। আচ্ছা কখনো মনে হয়েছে যে এই যে বন্ধুত্বটা অনেকটা বদলে গেছে, যেহেতু সবাই তোমার পেশাদারি জীবনে বলি অনেকেই অনেকটা এগিয়ে গেছো সেই প্রথম দিন থেকে এখন আমার পর্যন্ত? কাঞ্চনের বন্ধুত্ব বদলায়নি, তার কারণ আমি জানি আমি এখনো যে কোনো সময় ওর কোনো কিছু নিয়ে ওর সঙ্গে ঝগড়া করতে পারি, ওর সঙ্গে রাগারাগি করতে পারি, সিরিয়াস নোটে রাগারাগি করতে পারি, ও সেটা জানে, ও আমার সঙ্গে করতে পারে। এই যে জানাটা, এটা খুব ইম্পর্ট্যান্ট। এটা না বন্ধুত্বর বেস, যে সে বন্ধু সেই হবে যাকে কোনো কিছু বলতে তুমি সেকেন্ডের জন্য দ্বিধাবোধ করবে না। আর যে তোমার বন্ধু নয়, শুধু পরিচিত, তাকে বলার আগে তোমায় ভাবতে হবে ওকে বলবো ও কি ভাববে। না, আমি স্পয়লার দেবো না, কোনোদিনই বলবো না, কিন্তু এটা যদি ইন্টারভিউটা যদি রিলিজ করার পর হতো তাহলে বড় ভালো হতো এবং বলতে পারতাম। মুখ্যম মানে হয় না, আমি হয়তো আমার একটা জায়গায় বলেছি জাস্ট একটু মাথাটা ডাউন করলেই 6 হয়ে যাবে, মানে মাথাটা উঁচু করলে কিন্তু আমি খেয়ে যাব, মানে মাথা একটু ডাউন করে তুললেই 6 হয়ে যাবে, সেরকমও হয়েছে। আমি সিন ধরে বলতে পারি, পেটে এসে গেছে মুখে আসবে না, ওটাও তাই হয়েছে সেরকম ক্ষেত্রে। বাট আমার মনে হয় অ্যাট লাস্ট যা হয়, বৃক্ষ তোমার নাম কি ফলেন পরিচয় হতে 23শে জানুয়ারি আপনারা সবাই দেখতে পাবেন। একটু মানুষের থেকে জিজ্ঞেস করি, কখনো মনে হয়েছে যে এই বন্ধুত্বে ফাটল ধরেছে কোনো একটা সময়? না, ফাটল ধরেনি, ওই যে বললাম ওর অনেক কাজকর্ম বিরক্ত লেগেছে, সমালোচনা করেছি, ব্যক্তিগতভাবেও করেছি। আমি একটা কথা বলবো, হ্যাঁ, আচ্ছা আপনারা ফাটল দেখতে এসেছেন না ভানুপ্রিয়া তাই, ভূতের তাই, হোটেল তাই, দেখতে এসেছেন? সত্যি তাই, একদম তাই। আমার মনে হয় যে কেমিস্ট্রিটা তখনই বোঝা যায় তার রাসায়নিক বিক্রিয়ার পর। আর আর এই যে তোমার ক্যামেরার সামনে আমরা আছি, তোমার বুমের সামনে আমরা আছি, একসঙ্গে কথা বলছি, তো এতে তুমি কিছু বুঝতে পারছো না যে ফাটল হয়? কিন্তু ফাটলে পুলটিস, ফাটলে প্লাস্টার, ফাটলে চুনকাম, ক্ষমতাটাও আমাদের আছে। এবং আমার কোথাও মনে থাকে না, আমরা তো অভিনেতা, আমরা প্রফেশনালস, আমাদের না শেষমেশ ওই অভিনয়টাই থাকে এবং ওই সত্তাটাই থাকে, আর সেটা বাকিটা ব্যক্তিগত। হ্যাঁ বাকিটা ব্যক্তিগত এবং সেটাও সততা ছাড়া হয় না।
আচ্ছা, এই যে চাঁদনি রাতের কথা একটু আসি, গানটা এত জনপ্রিয় এবং কাঞ্চনদাকে বলি যে এই যে স্টেপটা মানে কিরকম মজা হয়েছিল, সেখানে তো মানে প্রচুর কাস্ট এবং তোমরা সবাই ভালো একসঙ্গে করে গানটা ছিলে। দেখেছো? আমার কস্টিউমটা দেখেছো? হ্যাঁ? তাতে লুঙ্গি ছিল, একটা স্যান্ডো গেঞ্জি, একটা ব্লেজার ছিল, তার উপরে একটা ওই তোমার বেল্ট ছিল। হ্যাঁ, এবং সেখানে আমার থেকেও অনেক বড় বড় ডান্সাররা ছিলেন। মানে আমি বলছি ধরো মাইকেল জ্যাকসন এবং এলভিসের ছাত্রী অনামিকা সাহা ছিলেন, ডিরেক্ট ফ্রম মাইকেল জ্যাকসন। আর প্রভুদেবা মানসী সিনহা ছিলেন, আমি ছিলাম। আর তা বিরাট ব্যাপার সমস্ত। আর পুরো ওই যে গানটা আমরা যতখানি এন্ট্রি নিয়েছি সব রাত্রি 1:30 নাগাদ, 1:30-2 নাগাদ, সারাদিন অপেক্ষার পর। মানে রোল বলার আগে অবধি আমাদের সবার মুখটা এরকম, হ্যাঁ, চল 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 যাবো চল হ্যাঁ, রোল। হ্যাঁ, রোল। হ্যাঁ, এইটাই হয়েছে সব সময়। আর খুব এনজয় করেছি। এনজয় নিজেরা এনজয় না করলে আমার মনে হয় দর্শককে এনজয় করবে। আচ্ছা, এই রিহার্সালটার একটু গল্পটা বলো না, যে কতক্ষণ লেগেছিল এই যে নাচটা, হুক স্টেপটা তুলতে? আমার বেশিক্ষণ সময় লাগে না, আমি তো ভিডিওতে প্র্যাকটিস করেছি। কিভাবে প্র্যাকটিস করেছো? আমাকে ভিডিও পাঠানো হয়েছিল, আমাদেরও তো তাই, ভিডিও পাঠানো হয়েছিল। ভিডিও পাঠানো হয়েছিল। আমি আর ভিডিও আমার সবচেয়ে দেখে, আমি তো মোটা, সরি আমি তো মোটা, হ্যাঁ। আমার তো কোনো আমি আর পাচ্ছি না রে এরকম এবং তার উপরে এতখানি একটা চেহারা নিয়ে এই ভদ্রমহিলা না করলে বরং বেশি ভালো হয়, ব্যাপারটা এরকম হয়েছে। হ্যাঁ, ওরকম না দিদি, তুমি যতটা পারবে দিদি, ছেড়ে দাও। পারবে, মানে এর করো না। ও বাবা, আর তুমি তো এটা বলতে পারবে না যে আমি তো আর পারছি না। না আমার তো কোমরে ব্যথা, L4 প্রবলেম। কিন্তু না, আমি আসলে পুরো নাচটাই 4টে ছেলে মেয়ের ওপর ছেড়ে দিয়েছিলাম, আমরা মাঝে মাঝে একটুখানি নুন ছিটিয়েছি। না না, ওদের দেখেও আমি একটু উত্তেজিত হয়ে পড়েছিলাম, ওই জন্য আমিও খানিকটা চেষ্টা করেছি, সবাই চেষ্টা করেছে। ওরা যা ডেডিকেশন এই 4টে সকাল থেকে কন্টিনিউয়াসলি ওরমভাবে ওরা করে গেছে। হ্যাটস অফ টু দেম, হ্যাটস অফ টু দেম। আচ্ছা, তোমরা তো বহু ছবি এবং শুটিং রয়েছে, তো একটু যদি বলো কোনো একটা রোমহর্ষক ঘটনা, কোনো একটা শুটিং যেটাতে খুব ভয় পেয়েছিলে। কোনটায়? ভানুপ্রিয়া বাদ দিয়ে বলছি, এই যে এত বছরের কেরিয়ারে এত জায়গায় শুটিং করেছো। দেখো, আমি সেটা বলবো না, তবে আমি এখন যদি জায়গা বা কোনো হোটেলের নাম বলি তার ব্যবসারও ক্ষতি করব না। তবে আমি গেছিলাম একটা জায়গায়, তো আমি শুটিং হয় না, শুটিংয়ের প্রথম থেকে না, আমি মাঝখান থেকে ঢুকেছিলাম, মানে 3-4 দিন শুটিং হয়ে গেছে, তারপর পৌঁছেছিলাম সেইখানে। আমার হোটেলের একটা ঘর দেওয়া হয়েছিল, আমি গভীর রাত্রে পৌঁছলাম। আমার মনে হয় যে ইভিনিং ফ্লাইট বা 8টা-5টার ফ্লাইট ধরেছিলাম। পৌঁছানোর পর আমাকে একটা ঘর দেওয়া হয়েছে, আমি ঘরে ঢুকে যাই। ঘরে ঢুকে আর আমি যখনই হোটেলের ঘরে থাকি তখন আমি ভয় পাই, ওই জন্য আমি টিভিটা চালিয়ে রাখি, আর নইলে বাথরুমের লাইটটা জ্বালিয়ে রেখে আমি দরজাটা খুলে রাখি। হ্যাঁ, তাতে কিচ্ছু যায় আসে না আর আমার ঘুম পেলে তুমি আমার বাঁশ মারলেও ঘুম ভাঙবে না। তো নানা কারণে আর কি, এক্সরশন, অনেক দিন আগের, অনেক বছর আগের কথা বলছি, যা হয় নিদ্রাতুর চোখে আমি ঘুমিয়ে পড়েছি। গিয়েই পৌঁছেছি, কারণ পরের দিন সকালে কল টাইম আছে, ঘুমিয়ে পড়েছি। ঘুমিয়ে পড়ার পর হঠাৎ আমার ঘুমটা ভাঙে, কেননা টিভিটা চলে, মিউট করা থাকে। হঠাৎ ঘুমটা ভাঙে, ওই বেসিনের কলটা খোলা, আর অন্ধকার রাত্রি তো বোঝা যায়। আমি বলছি এই যে খেয়াল করিনি, হাত পা মুখ ধুয়েছি, কলটা বন্ধ করতে ভুলে গেছি। আমি গিয়ে দেখি বেসিনের কলটা চলছে, যেরকম হয় বেসিনটা বন্ধ করে এসে শুয়েছি। ঘুমটা ভেঙে গেছে তো, তাহলে একটু সময় লাগে। এর মধ্যে শুয়ে যা চোখটা বন্ধ হয়েছে, আবার মনে হলো বেসিনটা চলছে, কলটা চলছে। গিয়ে দেখলাম হ্যাঁ, মেশিনটার কলটা চলছে এবং বন্ধ করে। তখনও কিন্তু আমার ভয় লাগে, আমি তখন চেপে বন্ধ করে দেখেছি কোথাও প্যাঁচ কেটে গেছে কি না, নাথিং। তারপর আমি কি করতে পারি? তারপর করুন ঘর না, তারপর আমি স্ট্রেট ওই অবস্থায়, কাঁধে আমার সারা জামা প্যান্ট, হাতে ট্রলি ব্যাগ, পরনে একটা এইটুকু হাফ প্যান্ট, আমি রিসেপশন। আপ ভি ঘর দো, আপ ভি রুম চাই, ভাই আমি বললাম ভাই জানি না, তোর ঘরে তুই থাক, যা গিয়ে যা, আমার ঘর থেকে সরা ভাই। তারপর গিয়ে স্ট্রেট খরাজ মুখার্জির ঘরে, কি বাবা কখন এলি? চুপ করো, সরো আগে। বলে কি আর কোথায় জায়গা হবে না, তোর জায়গা হবে না। আমি গিয়ে খাটের পাশে শুয়ে পড়েছি। কি করব? পরের দিন বলেছি আমাকে রুম চেঞ্জ করলাম। এবং আমি সত্যি কথা বলছি, আমি ভীতু, মানে আমি মানে ভূতে ভয় পাই, কিন্তু কোনো ঘটনা ঘটলে আমার অদ্ভুতভাবে টানতে থাকে কি করে ঘটছে, ওইটাই মারাত্মক হয়। কেন ঘটছে, ছায়া গেল মনে হয়, আগে ছায়ার সঙ্গে সঙ্গে গিয়ে দেখি ছায়াটা কার কোথায় গেল, না গেলেই হয়। তোমার এরকম একটা ঘটনা বলে যেটা আমি শুনলাম। অসম্ভব ঘটনা আছে, অসংখ্য ঘটনা আছে। ধর ওরকমই একটা কোনো একটা রাজবাড়িতে শ্যুট করতে গিয়ে ঘরের দরজা বন্ধ করে চেঞ্জ করছি, দেখি জানলার পর্দাটার আঙুল দিয়ে কে সরিয়ে দিল, কে রে অসভ্য দুষ্টু ছেলে, পর্দা ফেলে দিলাম।
তারপর আবার সরিয়ে দিল, তখন ভীষণ রেগে গিয়ে 4টে কথা বললাম চরিত্রহীন হানাটানা। তারপরে ভাবলাম এবার তো ধরবো, দিয়ে এবার চুপি 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 উঁকি মারতে, মানে যখন ঘুরছি চেঞ্জ করার জন্য দেখছি এটা সব, উঁকি মারতে গিয়ে বাইরে দেখি পুরো স্থির একটা জল, একটা পুকুরের ধারে, ওটা পুকুরের ওখানে কারো হেঁটে আসার উপায় নেই, কিচ্ছু নেই সেইখানে। তো খুব ভালো কথা, এখন কী করবো? তখন আমি নিজেই বললাম, বাবা কে উঁকি মারছো, মেরো না, তুমি যেই হও, আমার তো বয়স অনেক বেশি, এরকম করো না, এইসব বললাম টললাম। তারপর কি করব, তখন তো হাত পা ঠান্ডা, আর ওইরকম সময় না একটু বোধহীন হয়ে গেছে, মানে আর দেখো যেভাবে আছে আমার তো শাড়িটা পরতে হবে, আমি তো না পরে বেরিয়ে যেতে পারবো না, অতটা কচি বয়স আমার নয় যে যাই যেভাবেই থাকি না কেন লোকের ভাল লাগবে, কাজেই আমাকে ঢাকা ঢুকি দিয়ে বেরোতে হবে। না, এটা সত্যি কথা বলছি, আসলে তো হবে না। দিনের বেলা দিনের বেলা কি ডেসপারেট, কি desperate! এইবারে আমি বেরোবো, সেই সময় এ থেকে ইউনিট থেকে ওই যে অ্যাসিস্ট্যান্ট মেয়েটি সে এসে নক করেছে, এরকম নক করেছে, দিদি শর্টে যাব। তখন আনাম যে বাবু তুই দাঁড়া, আমি বেরোচ্ছি, হয়ে গেছে। তখন আবার ও বাইরে দাঁড়িয়ে আছে, এটা গেছে, আর তো আমি বেরিয়ে দেখি যে নেই, ও চলে গেছে। তো আমি আবার গট করে চলে গেছি, কি ভালো সবার মধ্যে আছি, চলে এবার শুটিং করবো। হ্যাঁ, তখন আমাকে ডিরেক্টর বললো আর একটু রেস্ট নিলে পারতে, তোর অ্যাসিস্ট্যান্ট আমার অ্যাসিস্ট্যান্ট ডেকে নিয়ে এলো কে? আরে বললো দিদি, বলে আমার টিমে তো কোনো মেয়ে অ্যাসিস্ট্যান্ট নেই, খন্নানে। ও বাবা, ও বাবা, ও বাবা। আমাকে কিন্তু শ্যুটটা করতে হলো, আমার সব জামা কাপড় ছিল ওই ঘরে, আমি বললাম আমি ও ঘরে ঢুকবো না, সব নিয়ে আয় গাড়িতে তুলে দে, তোদের ড্রেস পরে যাচ্ছি, বাড়িতে গিয়ে ড্রেসটা ফেরত দিয়ে দেবো। নাইট স্টে হয়েছে মর্নিং খন্ডানে? ও বাবা, ও বাবা, বাবা ওই খন্নানেও তো আছে, কল খুলে গেল, শাওয়ার চালু হয়ে গেল। আমি ওই জন্য জায়গার নাম বলছিলাম না, আমি ওইখানেই শুটিং করতে গেছি রাত্রিবেলা, তখন আর কি একটু টুকি টুকি করে যা হয়, একটু সর্দি টর্দি হয় তো, সর্দির ওষুধ টষুধ ওপরে উঠেছি ছাদে, আর লম্বা ছাদটা যেরকম হয়, লম্বা ছাদটা। এইবার এই দেখ আমি আমি ছাদে উঠে ছাদের ওই কোণটায় চলে গেছি। এবার কি হয়, শুটিং শেষ হলে ইউনিটের কিছু দুষ্টু লোকেরাও থাকে বা এমনি লোকেরা থাকে, একটু ফ্রেশ এয়ারের জন্য ওপরে উঠে যায়। তো আমি ভেবেছি ওই লোকটা ওই দিকটায় আছে, তো ওখানেই ইয়ে করবে হয়তো, আর ব্যাক টু ঘুরে বসে আছে, মানে আমি বুঝতে পারিনি যে লোকটা কার্নিসে বসে আছে, কেননা ওদিকে মুখ, ওদিকে ফেস করে রয়েছে। তো আমি দুবার এরকম দেখেছি, দেখে যা হয় আমিও একটু ইতে করে তারপরে ঘুরেছি। আর আমি যেখানে দাঁড়িয়ে আছি এন্ট্রি গেটটা ওইখানেই, মানে উঠেই আমি দাঁড়িয়ে আছি এই ফার এন্ডে, ওকে আসতে গেলে এতটা আসতে হবে। আমি দেখছি লোকটা নেই, বিড়ি টিড়ি খেতে এপাশ ওপাশ গেছে। আমি স্ট্রেট ওই যে আবার কোথায় গেল, হেঁটে গেলাম ওইখানে, এপাশ ওপাশ, এটা আমি কিন্তু দিনের কথা বলছি না, আমি রাতের কথা বলছি। আমি হেঁটে এদিক ওদিক দেখলাম, নেই। হেঁটে আবার এদিকে এলাম, নেই। আমি ভাবলাম বোধহয় ওদিকে দাঁড়ালে, নেই। হ্যাঁ, এইবার আমার একটু টনক নড়েছে, এবার আমি নিচে নেমেছি, দরজাটাকে বাইরে থেকে বন্ধ করেছি, করে গিয়ে ওইখান থেকে জন্য ওই সিঁড়ি দিয়ে নেবে ছাদের পরে থার্ড ওইখানটাতে গিয়ে বলে যে কে গেছিলো ওরা ছাদে, কে গেছিলো? একটি লোক বেরোলো, এসে বললো 3 তলায় তো আমি একাই আছি, যা আছে সব 2 তলায় আছে। আচ্ছা, এবার দুটো জায়গার কথা জাস্ট বলে দিই, জানতে যাস না, সে দুটো জায়গা শুনে রিয়াকশনটা খালি দেখিস। একটা হচ্ছে মুন সিটি, ও বাবা, তাই তো, আর আরেকটা হচ্ছে ইয়ে তোর বল, একটা রাজবাড়ি, নামটা ভুলে যাচ্ছি, খন্নানের পর আরেকটা বল, বিখ্যাত আমাদের ইটাচুনা, ইটাচুনা না, তাহলে বর্ধমান রাজবাড়ি নয় ওটা, বর্ধমান না, বেলগাছিয়া রাজবাড়ি, বেলগাছিয়া রাজবাড়ির ছাদটা ছাদের উপরে, ছাদের উপরে যে ঠাকুর ঘরের মতো জায়গাটা, ওই যে যেটা চৌকো মতো। হ্যাঁ, আর আরেকটা জায়গা বারুইপুর রাজবাড়ি, বাবা, ওই পেছনে আমবাগানের পুকুরের পাড়ের দিকটা। আর একটা আছে, কি বলছি কেন বা বলছি, হায়দ্রাবাদ, ওটা তো পীঠস্থান, বোকা, ওটা তো হায়দ্রাবাদ পীঠস্থান। গুগলে সার্চ কর মোস্ট হন্টেড প্লেস ইন ইন্ডিয়া, আরএফসি দেখাবে। আরেকটা হলো, এই যে তুই দিনের বেলা, আমি এটা ভাবতাম জানিস তুই যে ওটা বোধহয় ওই সব অদ্ভুতগুলো বোধহয় রাতে হয়। হ্যাঁ, এটা আরেকটা হলো মারওয়াড়ি হসপিটাল, অ্যাবান্ডেন্ড মারওয়াড়ি হসপিটাল, যেটা এখন এই হয় সব, ওই যে আদালত ফাদালত, আমি মানে আমি ভেতরে শ্যুট করেছি, বাইরের সিঁড়িতে শ্যুট করেছি, ভেতরের ওপরের ঘরে শ্যুট করেছি, গভীর রাতে শ্যুট করেছি। ওখানে কিছু একটা আছে এবং আছেই,
মানে আমি ওইখানে গা বাড়ি হয়ে যাবে তোর, ওই গা ভারী হয়ে যায় ভীষণ। গা বাড়ি হবেই। আমার ওই আমি একটা জায়গা দিয়ে ফাঁকা রাস্তা চলে যাচ্ছি, আমার কিরম মনে হচ্ছে গাড়ির ভেতর আছি, আমার কিরম মনে হচ্ছে এখানটা একটা অস্বস্তি হচ্ছে, প্রয়াগ film city। অস্বস্তি হচ্ছে, হ্যাঁ অস্বস্তি হচ্ছে। চলে গেলাম, কিছু হলো না, চলে গেলাম। ওখানে গিয়ে হয়তো এগিয়ে গিয়ে জিজ্ঞেস করলাম ওখানটা কিছু ছিল, বললো ওটা তো একটা কবরস্থান। আচ্ছা আমি কিন্তু জানি না। মানে আমি যেটা ধরো এখান থেকে ছুটে ওইখানে চলে যাব, তখন মনে হবে আমি বোধহয় এখান থেকে এইটুকু হেঁটে যেতে যেতেই পারবো পারবো না। না। আমার বডি ভারী লেগে তখন, মানে এটা জানি না, এটা আমার হয়তো একটা অদ্ভুত সেন্স হয়। আমি আমার হয়। বিশ্বাসীর কথা বলছি না, আমার হয়। অবিশ্বাসের জায়গা না, এটা নিজস্ব অনুভূতির কথাটা শেয়ার করলাম। দুজনে যে ভীষণ সাহসী সেটা আমি বুঝতে পেরেছি, কারণ ওই যে ছায়াটা ফলো করে তারা যেতে পারে, এইটা কজন পারে আমি জানি না। টানে একটা টানে অদ্ভুত টান হয়। ওটা টানে। আর তখন না কোনো লজিক কাজ করে না, তখন ওইটার কি লজিক আমার ওটা দেখতে হবে। কাজ করলে তখন তো কেউ যাবে না, কিন্তু ওটা টানে, ওটা টান, একটা অদ্ভুত টান, ওটা বোঝানো যাবে না, বলা যায় না। যারা দেখছেন, অনেকেই দেখছেন যাদের আমরা দেখতে পাচ্ছি না ইন্টারভিউটা, তারা হয়তো বলেন তারা চল আজ রাতে তোকে টান দেখাবো। বা না প্লিজ না, না দয়া করবেন না। আর হয়তো উল্টো দিকে বসে ওনারা, আমি দেখতে পাচ্ছি না, ওনারা হয়তো বেশি বলছে আচ্ছা এত টান তো জানো এত তো বোঝো, দাঁড়া দেখাচ্ছি দেখাচ্ছি মজা। হতেই পারে। থাক তাহলে বিষয়টা তো একটু আমি কাঞ্চদাকে জিজ্ঞাসা করি যে মানসীদি ইতিমধ্যেই ছবি পরিচালনার দায়িত্ব তোমার নিয়ে পেছনে কেউ নিয়েছে। নেই তো? এটা কি, আমার পেছনে কিছু নেই, থাক শুধু পোস্টারটা আছে আর কিছু নেই। ওটাই তো ভানুপ্রিয়া ভূতের পোস্টার। ওখানে কে মানুষ কে ভূত কিচ্ছু বোঝা যায় না। আমরা 23 তারিখ দেখবো, তাই তো? 23 তারিখ সপরিবারে আসবেন ভানুপ্রিয়া ভূতের হোটেল দেখতে, সপরিবারে সবান্ধবে আনন্দ পাবেন। আচ্ছা আমি লাস্ট একটাই প্রশ্ন করবো যে মানসীদি তো পরিচালনায় ইতিমধ্যে সফল এবং ছবি বানিয়ে ফেলেছে, তুমি কবে পরিচালনার কথা ভাবছো? পরিচালক ডিরেকশন দেবে এরকম কিছু ভাবছো? আমি একটা কথা বলবো, আমি এতেই খুব খুশি আছি। তার কারণ কি জানো কেন আমি পরিচালক হব না? কেন জানো? সব থেকে দেরিতে প্যাক আপ হয়, বহুত কষ্ট, সবার ছুটি হয়ে যায়, ওদের তারপরে ডাবিং, সাউন্ড, ফলি, কালার কারেকশন, দাদুর বিয়ে, সরি বলছি প্রমোশন, ছোট কাকুর বিয়ে, মেজো মাঝির সম্বন্ধ থেকে আইবুড়োবার থেকে সাতভক্ষণ সবেতে থাকতে হয়। প্লাস ছবি ভালো হলে খুব ভালো, খারাপ হলে প্রডিউসারের গালাগালি, দর্শকের গালাগালি, আমি মারা যাবো। বাড়িতে দেখিস না বাবা মা বলে ভালো হলে আমার বাচ্চা, খারাপ হলে মায়ের বাচ্চা। ব্যাপারটা হচ্ছে, ভালো হলে প্রডিউসার বলে আমার ছবি, আর খারাপ হলে ডিরেক্টর ঝুলিয়েছে। না আর সত্যি কথা কত দেরি করে প্যাক আপ হয় রে বাবা। মানসীদি তো সেই অভিজ্ঞতা দুবার করে ফেলেছে, মানে আরো এগোবে সে, 3বার। আরে আমি একদিন এমন রেগে গেছিলাম লাভাতে বলেছিলাম, হ্যাঁ তুই যখন ডিরেক্টর তোর তখন হাঁটুর ব্যথা করে না, তুই এখন বলছিস তোর ছবি যদি আমার হাঁটুর ব্যথা করে, যা পারিস বল, আমি পারছি না, বিশ্বাস কর। তখন এত রেগে গেছি আমি, বলছি হাঁটছিস না কিচ্ছু না, আর খালি বলছি চেয়ার, আরে ওই ঢালানে চেয়ার দেবে কে, আমি পারছি না, আমি বলছি মুশকিল হয়ে যাবে তো। হ্যাঁ রেগে বলেছিলাম, তোর ছবি হলো তুই পারতিস, বলে আমি পারছি না, বিশ্বাস কর। কি বলবো বলো, তবে না খুব মজা করেছি, খুব মজা করেছি আমরা, খুবই মজা করেছি। সবাই দেখবেন, মন দিয়ে হলে আসবেন, হলে হলে এসে এসে দেখবেন, সবাইকে নিয়ে দেখবেন আনকাট ইয়ে। আর হাতের একদম বলছি, হাতের মোবাইলের জন্য অপেক্ষা করবেন না, বাড়ির টিভির জন্য অপেক্ষা করবেন না, বড় পর্দা। বড় পর্দার ছোটতে অনেক কিছু মিস করে যাবেন।